হলিডেতে কয়েকজন বন্ধু মিলে প্লেন নিয়ে ঘুরতে বের হয়, কিন্তু হঠাৎ করে তাদের প্লেনে সমস্যা দেখা দেয়, যাতে করে তাদের একটি দ্বীপে জরুরি অবতরণ করতে হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই দ্বীপে বাস করত কিছু সুন্দরী তরুণী, যারা জীবনে কখনো কোনো পুরুষকে দেখেনি। বন্ধুদের দলটি যখন ওই সুন্দরী মেয়েদেরকে দেখতে পায়, তখন তারা তাদের সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে। এর ফলে তাদেরকে পড়তে হয় নানা সমস্যায়। তো শেষ পর্যন্ত তাদের সঙ্গে কি ঘটেছিল সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতেই আমরা 6 জন বন্ধুকে দেখতে পাই। তারা দল বেঁধে একটি ছোট্ট ব্যক্তিগত বিমানে চড়ে এক নির্জন দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। দীর্ঘদিনের কাজের পর তারা ভেবেছিল এবার সবাই মিলে ছুটি কাটাবে আর আনন্দ করবে। কিন্তু যাত্রাপথের মাঝখানে তাদের এক বন্ধু জ্যাকের চোখে মারাত্মক ইনফেকশন দেখা যায়। জ্যাকের এই অসুস্থতার কারণে বাকিদেরকে সফর বাতিল করার সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্তে দলের বাকিরা মনে মনে জ্যাকের উপর খুব বেশি বিরক্ত হয়, কারণ তাদের অনেকেই অনেক কষ্ট করে এই ভ্রমণের সুযোগ পেয়েছিল। তাদের উড়োজাহাজটি যখন বিশাল সাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, তখন হঠাৎ করেই চারপাশের আবহাওয়া খারাপ হতে শুরু করে। চারদিকটা কুয়াশায় ঢেকে যায়, আর পাইলট নেভিগেশন ম্যাপে তাদের গন্তব্য দ্বীপের সঠিক পথ হারিয়ে ফেলে। এই বিমানের মূল চালক ছিল জনি। তারা দুজন মিলে বোঝার চেষ্টা করছিল তারা আসলে কোন দিকে উড়ে যাচ্ছে, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশের দিক নির্ণয় করা সহজ ছিল না। তারা জানতো না যে ঠিক এই সমুদ্রের বুকে এমন একটা রহস্যময় দ্বীপ আছে, যেখানে কোনো পুরুষ মানুষের অস্তিত্ব নেই। সেখানে শুধুমাত্র একদল তরুণী এবং অলৌকিক রূপসী নারী বাস করে। এদিকে বিমানের জ্বালানিও প্রায় শেষ হয়ে আসে, কারণ তারা অনেকক্ষণ ধরে এদিক সেদিক চক্কর কাটছিল। দিক নির্দেশক কম্পাসটি অনেক আগেই বিকল হয়ে গিয়েছিল, আর বিমানের অটো পাইলটও পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয়। জনি খুব দ্রুত বুঝতে পারে এভাবে বেশিক্ষণ আকাশে থাকলে বড় কোনো বিপর্যয় হতে পারে। তাই সে মনে মনে সিদ্ধান্ত নেয় প্রাণ বাঁচাতে হলে সামনে যে স্থানটি পাওয়া যাবে সেখানেই বিমানকে থামাতে হবে। ঠিক তখনই এন্ডু সমুদ্রের মাঝখানে একটি ছোট্ট দ্বীপের সন্ধান পায়। এন্ডুর ইশারা পেয়ে জনি আর এক মুহূর্তেও দেরি করে না। সে বিমানটিকে সেই দ্বীপের দিকে ঘুরিয়ে অবতরণের জন্য প্রস্তুতি নেয়। বিমানটি যখন ধীরে ধীরে সমুদ্র ছুঁয়ে দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই দ্বীপের সৈকতে থাকা দুজন নারী দূর থেকেই বিশাল বিমানটিকে দেখতে পায়, এবং তারা সমুদ্রের ধারে ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। বিমানটি পানিতে ভাসতে ভাসতে একটা সময় তীরের কাছে এসে থেমে যায়। এরপর বিমান থেকে প্রথমে নামে ড্যানি, তারপরে দলের অন্য সকল সদস্যরা বেরিয়ে আসে, আর সবশেষে চোখে ব্যান্ডেজ করা অবস্থায় অন্ধের মতো ধীরে ধীরে নেমে আসে জ্যাক। তাদের সবার মনে তখন একটাই আশা, এই দ্বীপে নিশ্চয়ই কোনো জনবসতি বা মানুষের দেখা মিলবে। ড্যানি যখন চারপাশের জঙ্গলটা পর্যবেক্ষণ করছিল, তখনই হঠাৎ করে ঝোপের আড়ালে একটি বুনো শকুরকে তার নজরে আসে, আর সে কোনো কিছু চিন্তা না করে সেটিকে গুলি করে দেয়। কিছুক্ষণের মধ্যেই দ্বীপের বুকে অন্ধকার নেমে আসে। রাত ঘনিয়ে এলে সবাই মিলে সিদ্ধান্ত নেয় অচেনা জঙ্গলে রাতে প্রবেশ না করে সমুদ্রের বালিতে এই রাতটুকু পার করবে। তারা সবাই সৈকতে ঘুমানোর প্রস্তুতি নেয়। কিন্তু মাঝরাতে পাপ্পু নামের এক বন্ধু যখন প্রাকৃতিক কাজ সারতে দ্বীপের এক নির্জন কোণে চলে যায়, তখন বালুর স্তূপের ভেতরে হঠাৎ মানুষের একটি শুকনো মাথার খুলি সে দেখতে পায়। এই দৃশ্য দেখতে পেয়ে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তার চিৎকার শুনে বাকি বন্ধুরা সেখানে ছুটে আসে। যখন তারা সবাই মিলে সেই খুলিটিকে দেখতে পায়, তখন তাদের মধ্যে নানা সন্দেহের দানা বাঁধে। তারা পুরোপুরি শিওর হয়ে যায় যে এই দ্বীপে অবশ্যই কোনো হিংস্র জানোয়ার বা নরখাদক লুকিয়ে আছে। পরের দিন দেখা যায় ডায়না নামের এক নারী একা মনে হাত জোর করে প্রার্থনা করছে, আর তাকে ঘিরে চারপাশে বাকি সব নারীরা চুপচাপ বসে আছে। তাদের এই চরম আতঙ্কের মূল কারণ ছিল এই শান্ত দ্বীপে হঠাৎ একদল পুরুষেরা প্রবেশ করেছে। এই নারীদের মনে হচ্ছিল একমাত্র তাদের দেবীই এখন পুরুষের হাত থেকে তাদেরকে রক্ষা করতে পারবে। এই নারী সমাজের নেত্রী হিসেবে ডায়না সবার দুঃখ কষ্টের কথা শোনে এবং সবাইকে শান্ত এবং ধৈর্যশীল থাকার পরামর্শ দেয়। যদিও সে তার বন্ধুদেরকে এইসব বলে আশ্বস্ত করেছিল, কিন্তু ভেতরে ভেতরে সে নিজেও এক গভীর আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছিল। এদিকে সকাল হতেই দ্বীপের ভেতরে মিষ্টি পানির খোঁজে দুই দলে ভাগ হয়ে পুরুষেরা রওনা দেয়। এন্ডু ও ম্যাক্স একসঙ্গে জঙ্গল জরিপ করতে বেরিয়ে পড়ে, আর মিকি ও ড্যানি মিলে পানির উৎসের সন্ধানে বের হয়। তখন বিমানটিকে পাহারায় শুধু নীল আর অসুস্থ জ্যাককে রেখে দেওয়া হয়। তারা যখন বিমানের পাশে বসে গল্প করছিল,
ঠিক তখনই ঝোপের আড়াল থেকে এক আদিবাসী হিংস্র ভঙ্গিতে হঠাৎ করে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু নীল এক মুহূর্ত সময় নষ্ট না করে বন্দুক থেকে সরাসরি তাকে গুলি করে দেয়। অন্যদিকে এন্ড্রু এবং ম্যাক্স মিষ্টি পানির খোঁজে জঙ্গলের দিকে এগোনোর সময় হঠাৎ দূর আকাশে একটি ফ্লোয়ার গানের বিকট শব্দ শুনতে পায়। আসলে বিপদের সংকেত হিসেবে ওই ফ্লোয়ার গানটি বিমান থেকে নীল ছুঁড়েছিল। ঠিক সেই মুহূর্তে মায়া নামের এক সুন্দরী তরুণী সেখানে হাজির হয়। সে চরম আতঙ্কে জীবন বাঁচাতে দৌড়াচ্ছিল। আসলে হিংস্র আদিবাসী এই দ্বীপের নিরীহ মেয়েদেরকে নানাভাবে উত্ত্যক্ত করত এবং সুযোগ পেলে নিজেদের ভোগের জন্য তাদেরকে জঙ্গল থেকে ধরে নিয়ে যেত, এমনকি তারা তাদেরকে দাসী বানাতো। মায়াকে একা পেয়ে তেমনই এক আদিবাসী জোর জুলুম করার চেষ্টা করছিল, আর সেই কারণে মেয়েটি প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে আসছিল। তবে মায়া যখন দূর থেকে অপরিচিত এই পুরুষকে দেখতে পায়, তখন সে আরো আতঙ্কিত হয়ে অন্যদিকে ছুটতে থাকে। এন্ডু তাকে থামানোর জন্য পেছনে ধাওয়া করে, আর ম্যাক্স মায়াকে তাড়া করা সেই হিংস্র আদিবাসীকে লক্ষ্য করে গুলি করে। আদিবাসী মারা গেলেও মায়া তখনও পাগলের মতো ছুটছিল, তবে এন্ডু তাকে ধরে ফেলে। মেয়েটা এতটাই ভয় পেয়েছিল যে নিজেকে মুক্ত করতে সে এন্ডুর হাতে জোরে একটা কামড় বসিয়ে দেয়। এই সুযোগে মায়া আবারও জঙ্গলের গহীনে অদৃশ্য হয়ে যায়। ঠিক সেই সময় দ্বীপের অন্য প্রান্তে মিকি এবং ড্যানি দূর থেকে আরো একটি মেয়েকে দেখতে পায়, কিন্তু তারা কিছু বলার আগেই মেয়েটি অচেনা পুরুষকে দেখে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরেই জঙ্গলের ভেতরে এন্ডু এবং ম্যাক্স হঠাৎ করে ঝাঁকুনি অনুভব করে এবং তারা বুঝতে পারে তাদের পা মাটি থেকে আলাদা হয়ে শূন্যে উঠে গেছে। আসলে দ্বীপের মেয়েরা গাছের শক্ত ডাল এবং লতা পাতা দিয়ে একটি ফাঁদ তৈরি করে পেতে রেখেছিল, আর সেই ফাঁদে পা দেওয়া মাত্রই তারা দুজনে উল্টো হয়ে গাছের ঢালে ঝুলে পড়ে। সঙ্গে সঙ্গে চারপাশের ঝোপঝাড় থেকে নারীদের একটি দল বেরিয়ে আসে এবং তারা পুরুষদেরকে চারপাশ থেকে ঘিরে ধরে। আসলে এই মেয়েরা ভেবেছিল এই নতুন পুরুষেরাও হয়তোবা আদিবাসীদের মতো তাদেরকে ধরে নিতে এসেছে। এখানে ডায়না প্রথমে সিদ্ধান্ত নেয় যে এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, এদেরকে এখানেই মেরে ফেলা উচিত, কারণ এই বহিরাগত পুরুষেরা দ্বীপের নিরাপত্তার জন্য বড় রকমের একটা হুমকি। ঠিক তখনই সেখানে মায়া এসে হাজির হয়। সে সবার সামনে দাঁড়িয়ে সত্য প্রকাশ করে বলে এই দুজন কিন্তু কোনো খারাপ ব্যক্তি নয়, বরং তারাই তাকে সেই আদিবাসীদের হাত থেকে রক্ষা করেছে, তাই তাদেরকে হত্যা না করে ছেড়ে দেওয়া উচিত। মায়ার মুখে এমন কথা শুনে ডায়না সেখান থেকে চলে যায়। এরপর মায়া গিয়ে ফাঁদের জাল কেটে এন্ডু এবং ম্যাক্সকে মুক্ত করে দেয়। আসলে সেই আদিবাসীর হাত থেকে নিজেদের সম্মান এবং জীবন রক্ষা পাওয়ায় মায়া মনে মনে এই দুই যুবকের সাহসিকতায় মুগ্ধ হয়ে যায়। এদিকে ড্যানি এবং মিকি জঙ্গলে হাঁটতে হাঁটতে ঠিক সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে কিছুক্ষণ আগে ডায়না বসে প্রার্থনা করেছিল। ওদিকে এন্ডু এবং ম্যাক জালের ফাঁদ থেকে মুক্তি পেয়ে তাড়াহুড়া করে তাদের বিমানের দিকে ফিরে আসে, কিন্তু বিমানে ওঠার আগে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। বিমানের ভেতর থেকে এক আদিবাসীর রক্তাক্ত মৃতদেহ গড়িয়ে নিচে পড়ে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেয়ে তারা হতভম্ব হয়ে যায় এবং নীলকে জিজ্ঞাসা করে এই মৃত মানুষটা কোথা থেকে এলো। ঠিক সেই মুহূর্তে দ্বীপ থেকে একদল মেয়ে এসে সেই মৃত আদিবাসীর দেহ কাঁধে তুলে চলে যায়, যাকে একটু আগে নীল গুলি করে মেরেছিল। এরপর রাতে সব নারীদের সামনে দাঁড়িয়ে ডায়না ঘোষণা দেয় একটু আগেই অলৌকিকভাবে তাদের আরাধ্য দেবী তার সঙ্গে কথা বলেছেন, আর দেবী তাকে সতর্ক করে জানিয়েছেন খুব শীঘ্রই এই দ্বীপের উপর এক বিশাল বিপদ নেমে আসতে চলেছে। ডায়নার মুখে এমন ভবিষ্যৎবাণী শুনে দ্বীপের সব নারী ভয় পেয়ে যায়। পরদিন সকালে নীল ঘুম থেকে উঠে সেই আদিবাসীর মৃতদেহটি সৎকার করার সিদ্ধান্ত নেয়, যাকে সে গত রাতে বন্দুক দিয়ে গুলি করেছিল। সমুদ্রের বালুচরে মাটি খুঁড়ে সে যখন লাশটিকে কবরে নামাতেই যাবে, ঠিক তখনই তাদের সামনে সেই দ্বীপের নারীরা এসে হাজির হয়। মেয়েদের ভিড় দেখতে পেয়ে বিমান থেকে বাকি বন্ধুরাও ছুটে আসে। মেয়েরা এসে নীলের কাছ থেকে ওই আদিবাসী লাশটিকে দাবি করতে থাকে। তখন ম্যাক্স একটু অন্যভাবে ভাবতে শুরু করে। সে সবাইকে বলে এই মেয়েদের সঙ্গে যদি তারা ভালো বন্ধুত্ব করে তবে তাদের সাহায্যে হয়তোবা তারা এই দ্বীপ থেকে বের হতে পারবে, আর তার সঙ্গে সঙ্গে বেশ কিছুটা সুন্দর সময়ও কাটাতে পারবে। ম্যাক্সের এই কথায় বাকি ছেলেরাও রাজি হয়ে যায়, কারণ তারাও মন থেকে এই দ্বীপ ছেড়ে পালাতে চায়। কিন্তু সমস্যা হলো বিমানে তেমন কোনো জ্বালানি নেই, আর পথ দেখানোর কম্পাসটাও একেবারে নষ্ট। এই দুই কারণেই তারা এখানে আটকে পড়ে।
মিকি ও ম্যাক্সের এই পরিকল্পনায় রাজি হয়ে যায়। তাই সে উড়োজাহাজ থেকে কিছু হাঁড়ি পাতিল, কাপড় চোপড় আর ছোটোখাটো জিনিসপত্র বের করে আনে, যেন সেগুলো মেয়েদের উপহার হিসেবে দিয়ে মেয়েদের মন জয় করা যায়। এরপর ড্যানি, ম্যাক্স আর মিকি একসঙ্গে মেয়েদের দিকে হাঁটতে শুরু করে। পথে যেতে যেতে তারা এমন একটি জায়গায় চলে আসে যেখানে আগের দিন সেই আদিবাসীকে মারা হয়েছিল। তাদের লাশ কয়েকটা কাঠের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। হয়তো এর উদ্দেশ্য ছিল যে এই দৃশ্য দেখতে পেয়ে তারা ভয় পাবে, কিন্তু এই তিনজন লাশগুলো দেখতে পেয়ে একটুও ভয় পায় না, বরং তারা আরও সাবধানে সামনে এগোতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা এসে পৌঁছে যায় সেই জায়গায় যেখানে সেই মেয়েরা বসে প্রার্থনা করত। তারা সেখানে পৌঁছানো মাত্রই চারদিক থেকে মেয়েরা এসে তাদেরকে ঘিরে ধরে। ছেলেদের দেখতে পেয়ে ডায়না মোটেও খুশি হয় না, বরং সে তাদের উপর আরও বেশি বিরক্ত হয়। তখন ডেনি এগিয়ে গিয়ে নরম সুরে ডায়নাকে বলে তারা তাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। এই বলে সে তাদের সামনে কাপড় আর হাঁড়ি পাতিল মাটিতে রেখে দেয়। সে বলে এই সব কিছু তোমাদের জন্য, কিন্তু ডায়না ঠান্ডা গলায় বলে যে তার এই উপহার মোটেও পছন্দ হয়নি আর তারা যেন এগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। ডায়নার কথা শুনে ছেলেরা আর তর্ক না করে ধীরে ধীরে সরে আসে, তবে সেই জিনিসপত্রগুলো তারা সেখানেই রেখে যায়। মেয়েদের কিন্তু এই উপহারগুলো বেশ পছন্দ হয়। নতুন কাপড় আর চকচকে বাসন তাদের চোখে আলাদা ঝলক আনে। শুধু ডায়না এসব দেখতে পেয়ে আরও অস্বস্তি অনুভব করে। কিছুক্ষণ পরে দেখা যায় মায়া নতুন কাপড় পরে সেজেগুজে ম্যাক্সের কাছে চলে আসে। আসলে ম্যাক্স যখন ওই আদিবাসীকে মেরে তাকে বাঁচিয়েছিল, তখন থেকেই মায়া তাকে মনে মনে পছন্দ করতে শুরু করে। তাই সে নতুন পোশাক পরে তাকে দেখাতে এসেছে। যদিও এটা ডায়নার নিয়ম কানুনের বাইরে গিয়ে করা এক ভুল সিদ্ধান্ত, তবুও সে নিজের মনের কথা শুনে এগুলো করছে। ম্যাক্স এসব বুঝতে পেরে নিজেও মনে মনে খুশি হয়, কারণ সে নিজেও এই সুন্দরী মেয়েদের মধ্যে কাউকে আপন করে পেতে চেয়েছিল। তাই সে সমুদ্রের ধারে বসে তাকে মুগ্ধ করার জন্য কফি খাওয়ার প্রস্তাব দেয়। কিন্তু মায়া জীবনেও কখনো কোনো কফি খায়নি, তাই কাপটা ঠোঁটে ছোঁয়া মাত্রই এক চুমুকে তার চেহারা কুঁচকে যায়। সে বলে এটা তার মোটেও ভালো লাগেনি। কিছু সময় পর আবারও মেয়েরা সেই প্রার্থনার জায়গায় জড়ো হয়। সেখানে দাঁড়িয়ে মায়া সাহস করে সবার সামনে বলার চেষ্টা করে সে ম্যাক্সকে ভালোবাসে। এই কথা শুনে মেয়েরা খুবই অবাক হয়ে যায়। ঠিক তখনই সেখানে হাজির হয় ডায়না। সে সবাইকে থামিয়ে দিয়ে বলতে শুরু করে তার নাকি আবারও দেবীর সঙ্গে কথা হয়েছে। দেবী নাকি তাকে বলেছেন যে এই দ্বীপে বাঁচতে হলে প্রথমে পুরুষের সঙ্গেই তাদের বন্ধুত্ব করতে হবে, কারণ তাদের সাহায্যে সব আদিবাসীকে শেষ করা যাবে। ডায়না আরও বলে যে আদিবাসীকে মেরে ফেলার পর একটা সুযোগ বুঝে তারা ওই পুরুষদেরকেও শেষ করে দেবে। এই কথা শুনে সেখানে থাকা বাকিরা সবাই অবাক হয়ে যায়। আসলে তারা মনে মনে চেয়েছিল ছেলেদের সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকতে, তাই ডায়নার এই কঠিন সিদ্ধান্ত তাদের কারোরই পছন্দ হয় না। সবাই মন খারাপ করে সেখানে বসে থাকে। অন্যদিকে ম্যাক্স আর ডেনিকে দেখা যায় যে সমুদ্রের ধারে বসে গল্প করতে। তখনই সেখানে দুজন মেয়ে এসে তাদের সঙ্গে ধীরে ধীরে কথা বলতে শুরু করে। এদিকে এন্ড্রু সমুদ্রে নেমে মাছ ধরার চেষ্টা করছিল। তাকে একা দেখতে পেয়ে এক মেয়ে সাহস করে তার কাছে চলে আসে, কিন্তু কিছুক্ষণ পরে ডেনি সেই মেয়ের পেছনে পেছনে ওখানে এসে হাজির হয়, আর এতে পরিবেশটা একটু অস্বস্তিকর হয়ে যায়। এই সময় ম্যাক্সের পাশে বসেছিল মায়া। এই সুযোগে ম্যাক্স তাকে কাছে টেনে নেয় আর তাকে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করে। প্রথমে মায়া একটু লজ্জা পায়, কিন্তু পরে তারও ভালো লাগতে শুরু করে। এদিকে পাপ্পু সমুদ্রের ধারে একা একা হাঁটছিল। অন্য পাশে কয়েকজন মেয়ে মিকির সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব করে নেয়। এক মেয়ে গাছের ডালে উঠে তার জন্য নারিকেল পাড়তে শুরু করে। গাছের উপরে উঠে চারদিকে তাকাতে সে দেখতে পায় বেশ কিছু আদিবাসী নৌকায় করে তাদের দ্বীপের দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখতে পেয়ে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং জোরে চিৎকার করে সবাইকে এক জায়গায় ডেকে জড়ো করে। কিছুক্ষণের মধ্যে সবাই আলাদা আলাদা জায়গায় লুকিয়ে পড়ে। একটু পরেই আদিবাসীরা তীরে নেমে আসে আর নিজেদের সঙ্গীদের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রচণ্ড রেগে যায়। এদিকে পাপ্পু যখন বিশ্রাম নিচ্ছিল, তখন তাকে টের পেয়ে এক আদিবাসী সেখানে এসে তার গলা কেটে দেয়। এরপর আদিবাসীরা যখন সঙ্গীদের মৃতদেহ নিয়ে নৌকায় ফিরে যায়, তখন লুকিয়ে থাকা সবাই বাইরে বেরিয়ে আসে। তারা দেখতে পায় বালুর উপরে নিথর হয়ে পাপ্পু পড়ে আছে। এই দৃশ্য দেখতে পেয়ে সবাই গভীরভাবে শোকাহত হয় এবং তাকে সেখানেই সসম্মানে কবর দেয়। এর কিছুক্ষণ পরে মায়া আর ম্যাক্স হাঁটতে হাঁটতে একটু দূরে চলে যায়।
ঠিক তখনই ম্যাক্স দূরে থাকা একটি পুরনো ভাঙাচোরা জাহাজকে দেখতে পায়। কৌতূহলী হয়ে সে ভেতরে গিয়ে চারপাশটা দেখতে শুরু করে। অন্যদিকে ডায়নার নির্দেশে মেয়েরা সব পুরুষকে ঘিরে ফেলে। আর সেই পুরনো জাহাজের ভেতরে মায়া আর ম্যাক্স হঠাৎ একটি পুরনো লাশকে দেখতে পায়, যেটা অনেক দিন ধরেই সেখানে পড়ে আছে। জাহাজের ভেতরে পড়ে থাকা সেই শুকনো লাশ দেখতে পেয়ে মায়া ভয়ে কেঁপে ওঠে এবং তার সাথে থাকা পুরুষটিকে বলে এই মানুষটাই তাদের দেবী। ছোটবেলা থেকে তারা যাকে ভয় এবং বিশ্বাস করে এসেছে, এখন চোখের সামনে সেই দেবীর মৃতদেহ দেখতে পেয়ে দুজন জাহাজের বাইরে এসে দাঁড়িয়ে পড়ে। মায়া কাঁদতে কাঁদতে তাকে সবকিছুই বলে দেয়। ডায়না এতদিন ধরে সবাইকে মিথ্যা কথা বলে এসেছে যে তাদের দেবী এখনো বেঁচে আছে আর তিনি নিয়মিত তার সঙ্গে কথা বলেন। মায়ার এই কথা প্রথমে ম্যাক্সের কাছে অবিশ্বাস্য মনে হয়, তাই সে আবারও জাহাজের ভিতরে গিয়ে ভালো করে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পরে তার হাতে পড়ে একটা ডায়েরি। সে সেটা খুলে পড়তে শুরু করে আর তাতেই আস্তে আস্তে বেরিয়ে আসে দ্বীপের আসল রহস্য। সেখানে লেখা ছিল অনেক বছর আগে এই দেশে একটা ভয়ঙ্কর যুদ্ধ লেগেছিল আর সেই যুদ্ধ হতেই সেখানকার মানুষ পালাতে শুরু করে। সেই দেশে ছিলেন সিস্টার মরিয়ম, যিনি ছোট ছোট মেয়েদেরকে নিয়ে একটি অনাথাশ্রম চালাতেন। যুদ্ধ শুরু হতেই তিনি সব মেয়েদেরকে নিয়ে দৌড়ে একটি জাহাজে উঠে পড়েন যাতে করে তারা অন্য দেশে পালাতে পারে। কিন্তু সমুদ্রের আবহাওয়া এতটাই খারাপ হয়ে যায় যে জাহাজের নিয়ন্ত্রণ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় আর শেষে জাহাজটা এসে পড়ে এই নির্জন দ্বীপে। এই দুর্ঘটনায় ছোট মেয়েরা বেঁচে গেলেও সিস্টার মরিয়ম খুব গুরুতরভাবে আহত হন। তখন তাদের মধ্যে 10 বছরের ছোট্ট ডায়না সিস্টার মরিয়মের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। বয়সে ছোট হলেও ডায়না খুব তাড়াতাড়ি বাকিদের দেখাশোনা করতে শুরু করে এবং নিজেকে তাদের নেতা হিসেবে ভাবতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে মেয়েরা বড় হয় আর একদিন সিস্টার মরিয়মও মারা যায়। এরপর থেকে পুরো দলের একমাত্র নেত্রী হয়ে যায় ডায়না। সে তখন বাকি মেয়েদের সামনে এক নতুন গল্প বানিয়ে বলে, মরিয়ম আসলে কোনো সাধারণ ব্যক্তি নয়, বরং তিনি একজন দেবী। তিনি সবার প্রাণ বাঁচিয়েছেন আর পুরনো জাহাজের ভেতরে সেই দেবী এখনো রয়েছে, যিনি শুধু ডায়নার সঙ্গেই কথা বলে। এই অজুহাতে ডায়না আর কাউকে সেখানে ঢুকতে দিত না। পুরো ডায়েরি পড়ে ম্যাক্স বুঝতে পারে ডায়না আসলে নিজের মনের ভিতর থেকে সবাইকে নিয়ন্ত্রণ করেছিল আর ধীরে ধীরে সে একেবারে বিকৃত মানসিকতায় পরিণত হয়েছে। অন্যদিকে ডায়নার নির্দেশে মেয়েরা তখন সব ছেলেকে এক জায়গায় বেঁধে ফেলে। ডায়না সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করে এই লোকগুলোকে তারা আদিবাসীদের হাতে তুলে দিবে, যাতে তারা খুশি হয়ে ভবিষ্যতে আর এই দ্বীপে আক্রমণ না করে। এই সময় হঠাৎ সেখানে ম্যাক্স চলে আসে। সে সবার সামনে জোর গলায় পুরো সত্যিটা বলে দেয়। ডায়না এতদিন ধরে কিভাবে ডায়েরির কথা গোপন রেখে মেয়েদের মিথ্যা গল্প শুনিয়ে বোকা বানিয়েছে। সে জানিয়ে দেয় তাদের কথিত দেবী অনেক আগেই মারা গিয়েছেন আর জাহাজের ভেতরে পড়ে থাকা লাশটাই আসলে তাদের সেই দেবী, মানে সিস্টার মরিয়ম। কথাগুলো শুনতে পেয়ে মেয়েরা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠে আর তখনই এক মেয়ে রাগ সামলাতে না পেরে ডায়নার উপরে ঝাঁপিয়ে পড়ে, যার ফলে ডায়না সেখানেই মারা যায়। পরদিন সকালে সবাই মিলে সিদ্ধান্ত নেয় এই অশান্ত দ্বীপ ছেড়ে তারা চলে যাবে। তাই সবাই নৌকা আর বিমানের যতটুকু অংশ ব্যবহারযোগ্য ছিল তাই নিয়ে কোনো রকমের বের হবার প্রস্তুতি নেয়। হঠাৎ করে তাদের উপর সেই আদিবাসীরা হামলা চালায় এবং নৌকা ও মানুষগুলোকে থামানোর চেষ্টা করে, কিন্তু এবার সবাই একসঙ্গে মিলে তাদেরকে প্রতিরোধ করে। অনেক কষ্টে ম্যাক্স আর তার সঙ্গীরা নৌকাটিকে সামনে এগিয়ে নিতে সফল হয় এবং ধীরে ধীরে দ্বীপটা পেছনে ফেলে চলে আসে। দূর থেকে দ্বীপের গাছপালা আর বালুরেখা ছোট হয়ে আসতে থাকে আর তাদের সামনে ভেসে ওঠে নতুন এক দ্বীপের ছায়া। গল্পের একেবারে শেষে দেখা যায় সবাই সেই নতুন দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে। হয়তোবা এবার তারা সত্যিকারের নিরাপদ আশ্রয় খুঁজে পাবে। আর এভাবেই এই গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবে না। ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আমার সঙ্গেই থেকো। বাই বাই, টাটা।